বুঝতে পেরেছে ইউনিস কত বড় অকর্মণ্য যে তাদের অ্যাচিভমেন্ট যেগুলো ছিল সেগুলো অ্যাচিভ করতে পারেনি। সুতরাং ইউনিসকে পালাতেই হবে বাংলাদেশ ছেড়ে। এখন যে পালাতে হবে, ইউনিস কিন্তু পালাবার জন্য সেই দেশগুলো পালাবার অপশন হিসাবে নেবে না। কেন নেবে না? সেই দেশগুলো দিনের পর দিন এরম প্রচুর রাষ্ট্রনেতাকে অ্যাসাসিনেট করিয়েছে, দিনের পর দিন এরকম প্রচুর রাষ্ট্রনেতার তথাকথিত, ইউনিস কিন্তু রাষ্ট্রনেতাও না, তথাকথিত লোক, তাদের বহু লোককে এরকম জাস্ট গায়েব করে দিয়েছে। কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে বাংলাদেশে এই যে নির্বাচনটা হচ্ছে না, এই নির্বাচনটাকে কোথাও চাইছে, চায় না, নির্বাচনটাকে প্রভাবিত করতে চাইছে কি? দেখো, চায়না যতই যাই হয়ে যাক না কেন, চায়না কিন্তু একটা তাদের নিজস্ব পলিসি মেকিং আছে। চায়না কিন্তু একটা রেসপন্সিবল পাওয়ার। চায়না জানে তাদের কি ডিমান্ড, এতে কোনো অসুবিধার ব্যাপার নেই। ডিপ্লোমেসিতে যদি আমি আমার হিতে কাজ করি, এটা কোনো খারাপ জিনিস নয়। সুতরাং চায়না জানে যে আমার কি চাই এবং আমি কি খেতে চাই, আমি সেটাই খাবো, এবং সেই খাবারটার জন্য প্লেটে কিভাবে খাবারগুলো রান্না করবে আর টানবে, সেটাকে আমরা বিরোধিতা করতে পারি, সেটা নিয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু চায়না নিজের ইন্টারেস্টটা বোঝে। সুতরাং চায়না খুব ভালো মতো জানে যে এই যে রাষ্ট্রনীতিটা বাংলাদেশ তৈরি করছে, এই রাষ্ট্রনীতিতে বাংলাদেশেই ডুবে যাবে একদিন, এবং তার জন্য চায়না নিজের পেনিট্রেশনটা বারংবার ঘটাতে চাইছে বাংলাদেশের ভিতরে, এবং এইটা ঘটাবার জন্য ওরা খুব ভালো মতো জানে যে কোনো অস্থায়ী বডি সেটার জন্য কখনোই একটা গুড ওয়ে অফ ট্রানজাকশন হতে পারে না। তুমি আমাকে একটা কথা বলো, দুটো পাহাড় আছে, ধরো আমি ধরে নিলাম দুটো পাহাড় আছে, তাদের মাঝখানে একটা ফাঁকা বাঁশের একটা পুল বানানো আছে, তার উপর দিয়ে কি গাড়ি চালিয়ে নিয়ে যাবে কোনো সেন্সেবল ড্রাইভার? কোনোদিন নিয়ে যাবে না। তার জন্যে সবাই চায় যে দুটো পাহাড়ের মাঝখানে যে পুলটা হবে সেটা একটা পাকাপোক্ত লোহার পুল হবে, তার উপর দিয়ে গাড়ি যাবে, ট্রাক যাবে, ট্রানজাকশন হবে। গভর্নমেন্টের রিলেশনশিপও কিন্তু তাই। যেটা তুমি দেখছো বাংলাদেশে আছে সেটা কিন্তু ফাঁকা কঞ্চির একটা বাঁশ, এবং সেটা কি বাঁশ? সেটা হচ্ছে এমন কঞ্চির একটা পুল হয়ে দাঁড়িয়ে আছে যেটা কিন্তু কোনো রকম স্থায়িত্ব তো নেই, যে কোনো রকম সময় ভেঙে পড়তে পারে। তার জন্যে হয়তো কোথাও গিয়ে যে কোনো কারণেই হোক, সেই কারণ নিয়ে আলাদা করে ডিবেট হতে পারে, যে কোনো কারণেই হোক, ভারত যেমন চাইছে বাংলাদেশে নির্বাচন হোক, বাংলাদেশে একটা স্থায়ী সরকার আসুক, জারি আসুক, সেটা বাংলাদেশের নিজস্ব ব্যাপার, বাংলাদেশের মানুষরা ভোট দিয়ে তাকে আনুক, সেরকম কিন্তু চায়নাও কোথাও গিয়ে চাইছে যে বাংলাদেশে একটা স্থায়ী সরকার আসুক, এবং সেই স্থায়ী সরকারের পিছনে বাংলাদেশের মানুষের মতামত থাক। যারা আজকে বসে আছে মাসনাদে, তাদের কিন্তু কোর্ট বসিয়েছে, এবং সেই কোর্টটাও তথাকথিত যে সংবিধান দিয়ে বসিয়েছে, সেই সংবিধানে পরবর্তীকালে দেখা যাচ্ছে সেরকম কোনো সাংবিধানিক রীতিনেওয়াজ মেনে কিন্তু তারা বসেনি। সুতরাং এটা একটা অসাংবিধানিক বডি বলতে পারো বাংলাদেশ সংবিধান অনুযায়ী। সুতরাং লেটস নেগেট ইট। সুতরাং আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের অফিসিয়াল স্টেবিলিটিটা কি? বাংলাদেশের অফিসিয়াল স্টেবিলিটি পাওয়ার জন্য বাংলাদেশে ভোট করানোটা আবশ্যক। বাংলাদেশে ভোট করানো শুধু আবশ্যক না, বাংলাদেশকে এমন একটা স্থিতি ফিরিয়ে আনা আবশ্যক যাতে করে বাংলাদেশের সাধারণ মানুষ তারা যেটা করছে খেতে পারছে বা তাদের যে অবস্থা সেটা কিছুটা পরিবর্তন হয়। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা জিনিস ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশে এখন শুধুমাত্র যে চীন একটা আধিপত্য বিস্তার করতে চাইছে সেটা নয়, তার মধ্যে আরো একটা দেশ কিন্তু বাংলাদেশের ভেতর ঢুকে বসে আছে, এবং তাদের যে নেভাল অফিসার, আর্মি অফিসার, তারা কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে। আলোচনায় আসবো যে যেভাবে আমেরিকা একেবারে খুঁজতে খুঁজতে বঙ্গোপসাগরে তেলের সন্ধান করতে করতে সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে গিয়েছে, তাহলে বাংলাদেশে এখন যে ভূমিটা, সেই ভূমির লড়াইয়ে কোন কোন দেশ রয়েছে বলে আপনি মনে করছেন? কারণ চীনও ছেড়ে কথা বলবে না, ভারতের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমেরিকা ঢুকে গিয়েছে, ইকুয়েশনটা কি দাঁড়িয়েছে? দেখো, এই যে বাড়ির দরজা খুলে চলে যাওয়ার যে গল্পটা আমি বললাম না, এই বাড়ির দরজা খুলে আলমারি খুলে চলে যাওয়াটা রোজকার অভ্যেস হয়ে গেলে খবরটা কিন্তু বেশি দিন শুধু একটা পাড়ায় চেপে থাকে না, অনেক জায়গায় চলে যায়। সুতরাং বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি ইজ হাইলি পেনিট্রেটিভ টেরিটরি, এবং সেখানে পেনিট্রেশন করাটা খুব ইজি হয়ে দাঁড়িয়েছে যে কারুর কাছে। যারা আজকে সুযোগ সন্ধানী যায়, যে দেশগুলো আছে, যারা ধরো তেল, চাল, নুন, চিনি যা পায় তার দিকে দৌড়ায়, এরকম বহু দেশ তো পৃথিবীতে আছে। এরকম দেশগুলো কিন্তু কোনোদিনই এই সুযোগটাকে ছাড়বে না, এবং ছাড়বে না বলেই তারাও তাদের মতো করে পেনিট্রেট করতে চাইছে। তবে এটা বুঝতে হবে, যদি তারা পেনিট্রেট করতে, যে রিলেশনশিপটার মধ্যে দিয়ে পেনিট্রেট করতে চায়, সেটা যদি ইন্টার গভর্নমেন্টাল রিলেশনশিপ না হয়, তাহলে তারা কেন বা কীভাবে পেনিট্রেট করবে? তার জন্যে
তাদের কিন্তু চেষ্টা করছে তারা কোনো একটা অন্যরকম ট্রানজ্যাকশন করে কোনোভাবে ইউনিস বা ইউনিসের আশেপাশের লোকজনদের কেনাবেচা করে বাংলাদেশের ভিতরে পেনিট্রেট করা। এই ধরনের সিমিলার পেনিট্রেশন ইউএসএ যখন বাংলাদেশে হাসিনার সময় করতে চেয়েছিল, ওনা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে আবার করে করতে চেষ্টা করছে। এই যে করতে চেষ্টা করছে এই জিনিসটা, সেটা কিন্তু বোধহয় বাংলাদেশে চায়না এবং ভারতবর্ষ যাদের নিজস্ব ইনভেস্টমেন্ট অলরেডি বাংলাদেশে আছে, বাংলাদেশের ডেভেলপমেন্টাল ইনভেস্টমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্ট আছে, সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে কিন্তু খটকা লাগবে, এটা বাস্তব। তবে এটাও একটা কথা যে যদি আজকে কাউন্টার ব্যালেন্সিং স্টেট অফ ডিপ্লোমেসি শুরু হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে আগে ডিসাইড করতে হবে যে বাংলাদেশের গভর্নমেন্ট কাদের সাথে চলতে চাইছে। আমি ধরো তর্কের খাতিরে ধরেই নিলাম যে আগামী যে বাংলাদেশের গভর্নমেন্ট আসবে তারা ইন্ডিয়ার দিকে পিট করে আজীবন থাকবে। যদি আমি লিখে সই করে দিচ্ছি, যেদিন গভর্নমেন্ট শপথ নেবে তার 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যেই তাদের যে টপ লিডার হবে তারা ভারতবর্ষ সফরে আসবে, ঠিক আছে। এবার যদি সেটা ধরো না হলো, যদি আমেরিকা আর চায়নাকে নিয়ে তারা বাঁচবে এবং নববন্ধু পাকিস্তানকে নিয়ে তারা বাঁচবে ভাবে, তাহলে আমি প্রথমেই বলছি পাকিস্তানের পাতাটা কাটবে। পাকিস্তানে যখন পাতাটা কাটবে, অবভিয়াসলি চায়নায় এমনি ইনভেস্টমেন্টও বাংলাদেশে অনেক আছে। এইবার আমেরিকার যে ইন্টারেস্ট ইন বাংলাদেশ পোর্ট লাইন অ্যান্ড বাংলাদেশ ওয়াটার লাইন, সেই ইন্টারেস্টটাকে কতটা বাংলাদেশের আগামী গভর্নমেন্ট সাপোর্ট করতে চাইবে, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ বাংলাদেশ যদি দেখে আমেরিকা চাইছে না বাংলাদেশ এক্ষুনি নির্বাচন হোক, 100 বার আমি ওটাই বলতে যাচ্ছিলাম। যদি বাংলাদেশের গভর্নমেন্ট আসে, বাংলাদেশ কিন্তু চাইবে না যে তাদের বন্দরগুলো একটা অন্য দেশের কন্ট্রোলে থাকুক, কারণ বাংলাদেশের বাণিজ্যিক গ্রোথটা তাহলে তো কমে যাবে। সুতরাং বাংলাদেশ এজ এ টেরিটরি, দেখো কোনো হাউয়াগিরি যারা করে, মানে ওই লম্পটগিরি যারা করে বা ধরো দায়িত্বহীনভাবে যারা চেঁচায়, সেই সব লোকগুলো যখন সরকারের টেবিলে বসে আছে, আমি বাংলাদেশের ব্যাপারে অনেক কি বলবো গঠনহীন কথাবার্তা তোমার শোতে বলেছি, তাদের আমি লুঙ্গির বুক পকেট বলে ডেকেছি, কিন্তু আমি এখনো তাদের লুঙ্গির বুক পকেটই বলবো যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা স্টেডি গভর্নমেন্ট আসুক, বাংলাদেশে ভোটের মাধ্যমে একটা স্টেডি গভর্নমেন্ট আসুক, আমি তাকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে সম্বোধন করব। আমি তাদের যে নেতা ইলেক্টেড হবে, যে প্রাইম মিনিস্টার হবে, তাকে আমি অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলে সম্বোধন করব। কারণ আমি আজকের ডেটে দাঁড়িয়েও বাংলাদেশ সংবিধান অনুযায়ী যিনি প্রাইম মিনিস্টার আছেন, সেই ম্যাডাম শেখ হাসিনাকে আমি যতবার নাম নিয়েছি তোমাদের শোতে, ম্যাডাম শেখ হাসিনা দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেছি, কারণ উনি ভোটে হেরে বাংলাদেশ ছাড়েননি। সুতরাং নেক্সট যে ভোটে জিতবে আমি তাকে অনারেবল প্রাইম মিনিস্টার বলবো। কিন্তু এরই মধ্যে আরেকটা খবর যেটা একটুখানি জানাতে চাইবো দর্শকদেরকে, যে পাকিস্তান সেনাবাহিনী 3 জন ব্রিগেডিয়ার তারা ঢাকায় পৌঁছেছেন